হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডব্লিউবিসিএস ইন্সপিরেশন। আমি সৌরভ। আজকে আমি ইন্ডিয়ার পলিটির যে সিরিজটা শুরু করেছিলাম তার 12 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব তথা ফান্ডামেন্টাল রাইটসের 4th পার্ট নিয়ে আলোচনা করতে চলেছি। যদি তোমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে রেগুলার আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে আমি ফান্ডামেন্টাল রাইটসের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, শোষণের বিরুদ্ধে অধিকার, যেটা আর্টিকেল 23 এবং 24 রয়েছে। তার মধ্যে 23 নম্বর আর্টিকেল এবং 24 নম্বর আর্টিকেল দুটো রয়েছে। এবং তারপরে যেটা রয়েছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, ধর্মীয় স্বাধীনতার অধিকার, যেটা আর্টিকেল 25 থেকে 28 মধ্যে রয়েছে। এই দুটো ফান্ডামেন্টাল রাইটস নিয়ে আমি আজকে আলোচনা করতে চলেছি। আশা করি তোমাদের ভালো লাগবে এবং এগুলো এক্সামের ক্ষেত্রে খুবই কনফিউজিং এবং প্রায় ফান্ডামেন্টাল রাইটস এর এইগুলো থেকে কোশ্চেন আসে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা তথা ডব্লিউবিসিএস এ। তার আগে আমি আগের ক্লাসে যে দুটো এমসিকিউ দিয়েছিলাম সেই দুটো এমসিকিউ সলভ করে দিচ্ছি। প্রথম যে এমসিকিউটা ছিল যে এদের মধ্যে কোনটা বেসিক ফিচার ছিল না। তো আমরা অলরেডি জানি যে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট এবং ফেডারেল গভর্নমেন্ট, এই তিনটেই ভারতের সংবিধানের বেসিক ফিচার্সের বৈশিষ্ট্য। কিন্তু যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, এটা কিন্তু ভারতের সংবিধানের বৈশিষ্ট্য নয়। সুতরাং অ্যান্সারটা হচ্ছে সি। পরের কোশ্চেন, which article tells that no citizen can deny the use of wells, tank, bathing hut maintained out of state fund? স্টেট ফান্ডের থেকে মেনটেন করা যেসব কুয়ো রয়েছে, ট্যাঙ্ক রয়েছে বা স্নানাগার রয়েছে, সেগুলোতে কোনো সিটিজেনের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। সেটা কোন আর্টিকেলে বলা রয়েছে? সেটা আর্টিকেল 17 বলা রয়েছে, যেটা সংবিধানে আনটাচেবিলিটির সম্পর্কে বলা রয়েছে। সেইটা হচ্ছে আর্টিকেল 17। তাহলে প্রথমটাতে সি এবং দ্বিতীয়টাতে ডি অ্যান্সার। চলো তাহলে আজকের এমসিকিউ। প্রথম এমসিকিউ হচ্ছে, পার্লামেন্ট ক্যানট অ্যামেন্ড হুইচ অফ দিস প্রভিশন দ্যাট ফর্মস দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন? ভারতের সংবিধান এদের মধ্যে কোনগুলোকে চেঞ্জ করতে পারবে না, যেটা বেসিক স্ট্রাকচারের পার্ট? প্রথম হচ্ছে ফ্রিডম অ্যান্ড ডিগনিটি অফ ইন্ডিভিজুয়াল, প্রিন্সিপাল অফ ইকুয়ালিটি, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এবং রুল অফ ল। এদের মধ্যে কোনগুলো বেসিক স্ট্রাকচার ফর্ম করেছে যেগুলোকে ভারতের সংবিধান বদলাতে পারবে না? অপশন 1, 2, 3, না 1, 3, 4, 2, 3, 4, না 1, 2, 3, 4? তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে অ্যান্সার জানাবে। এরপরে দ্বিতীয় কোশ্চেন বলছে, এদের মধ্যে কোন স্টেটমেন্টটা ঠিক আছে, কারেক্ট? All laws that are inconsistent with or in derogation with fundamental rights shall be void. আর দ্বিতীয়টা হচ্ছে যে a constitutional amendment is not a law, hence cannot be challenged in the Supreme Court. তো এদের মধ্যে কোন স্টেটমেন্টটা কারেক্ট? 1, 2, না 1, না অনলি 2, না নান অফ দ্য অ্যাবাভ? ঠিক আছে, তোমরা এই দুটো কোশ্চেন প্র্যাকটিসের অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে এদের অ্যান্সার কি হবে। চলো তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। প্রথম, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, শোষণের বিরুদ্ধে অধিকার, সেটা আর্টিকেল 23 এবং 24 রয়েছে। তার মধ্যে প্রথম যে আর্টিকেলটা রয়েছে আমাদের 23 নম্বর আর্টিকেলে রয়েছে প্রহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিংস অ্যান্ড ফোর্স লেবার। যে হিউম্যান বিংসের যে ট্রাফিকিং এর ঘটনা এবং জোর জবরদস্তি যে লেবার, সে দুটোকে প্রহিবিশনের কথা বলা রয়েছে আর্টিকেল 23-এ। এই যে এখানের এই যে আর্টিকেলটা রয়েছে, এই যে এদের যে রাইটস এর কথা বলা রয়েছে, এটা সিটিজেন এবং নন সিটিজেন বোথ এর ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, এরপরে
আমাদের যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ট্রাফিকের মানে কি, মানে ট্রাফিকিং এর কিরকম প্রকারের ট্রাফিকিং হতে পারে। যখন কোনো ম্যান বা ওমেন বা চিলড্রেনকে যখন বস্তুগতভাবে কেনা বেচা হবে তখন তাকে ট্রাফিকিং বলা হয়। এরপরে বা কাউকে দেবদাসী হিসাবে বা কাজের যাকে বলে চাকর হিসাবে যাকে কেনা হয়ে যাবে সেরকম ক্ষেত্রেও তাকে বলা হবে যে ট্রাফিকিং বা দাস, স্লেভারি, যারা দাসের মতো কেনা বেচা যেন না হয় সেটাকে বলা হচ্ছে ট্রাফিকিং। অর্থাৎ হিউম্যান ট্রাফিকিং বলতে বলা হচ্ছে যে মানুষের কেনা বেচা, যেটা মানুষকে একটা বস্তুর মতো কেনা বেচা করা যাবে না, সেটা এই আর্টিকেল 23-এ বলা রয়েছে। এবং এর মধ্যে কিন্তু যে বেগার যারা রয়েছে তাদেরকেও বলা রয়েছে, যাদেরকে বেগার খাটানো হয় কোনো রকম পারিশ্রমিক ছাড়াই, সেই রকম মানুষজনকেও যে ট্রাফিকিং এর আন্ডারে ফেলা হয়েছে। সুতরাং এই সব আর্টিকেল 23-র আন্ডারে প্রহিবিট করা হয়েছে। এরপর যে টার্মটা রয়েছে সেটা হচ্ছে ফোর্সড লেবার। ফোর্সড লেবার মানে কাউকে জোর জবরদস্তি তার ইচ্ছার বিরুদ্ধে যখন কোনো কাজে তাকে লাগানো হয় সেটাকে বলা হয় ফোর্স লেবার। এটা এক রকমের বন্ডেড লেবার, মানে তাকে কাজ করার জন্য আগে থেকে তার বন্ড সাইন করে নেওয়া হয়, সেই রকম লেবার থেকে প্রহিবিট করা হয়েছে এই আর্টিকেল 23। এরপরে আমরা চলে যাচ্ছি আর্টিকেল 24-এ বলা রয়েছে যে প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন ফ্যাক্টরিজ। এবং শুধুমাত্র ফ্যাক্টরি নয়, এই সমস্ত হ্যাজারাস অ্যাক্টিভিটি যেগুলো রয়েছে, যেমন মাইন হয়ে গেল বা রেলওয়ে কনস্ট্রাকশন হয়ে গেল, এইসব যেগুলোতে শিশুদের লাইফ এর ব্যাপার থাকে, জীবনের আশঙ্কা থাকে, সেই সব জায়গায় 6 থেকে 14 বছর পর্যন্ত 14 বছরের নিচে শিশুদের এইসব হ্যাজারাস অ্যাক্টিভিটিতে লাগানো যাবে না, এমপ্লয়মেন্ট তাদেরকে দেওয়া যাবে না, যেটা আর্টিকেল 24-এ বলা রয়েছে। এবং তার জন্য গভর্নমেন্ট 1986 সালে চাইল্ড লেবার প্রহিবিশন এবং রেগুলেশন অ্যাক্ট চালু করেছিল, যেটা বহুবার অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং শেষমেশ যেটা হয়েছে, যেটার নাম চেঞ্জ করে করা হয়েছে চাইল্ড অ্যান্ড অ্যাডোলসেন্ট লেবার প্রহিবিশন রেগুলেশন অ্যাক্ট। ঠিক আছে, তাহলে আর্টিকেল 24-এ যে 14 বছরের নিচে শিশুদের কোন রকম ডেঞ্জারাস প্লেসে এমপ্লয়মেন্ট করা প্রহিবিট করা হয়েছে। এখানে মনে রাখা দরকার যে শুধুমাত্র যেসব জায়গাতে হার্মফুল রয়েছে সেই সব জায়গাতে কিন্তু কাজ করার বিরুদ্ধে এই আর্টিকেলটা, কিন্তু যেগুলো হার্মলেস অ্যাক্টিভিটি বা ইনোসেন্ট ওয়ার্ক যেগুলোতে করা হয়, কোনো ডেঞ্জার থাকে না, সেগুলোতে কিন্তু কাজ করার ব্যাপারে সংবিধানে সেরকম কিছু বলা নেই। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছে আমরা পরের আর্টিকেলে, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, ধর্মীয় স্বাধীনতার অধিকার। এখানে প্রধানত 4টি আর্টিকেল রয়েছে। প্রথম যে আর্টিকেলটা আর্টিকেল 25 নম্বর আর্টিকেলে বলা রয়েছে, যেটাতে হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। সে ধর্মীয় ব্যাপারে যে কোনো প্রফেশন প্র্যাকটিস করতে পারে বা যে কোনো ধর্মকে প্রচারও করতে পারে, মানে ধর্মীয় ব্যাপারে তার স্বাধীনতা আছে, যেটা আর্টিকেল 25-এ বলা রয়েছে। এখানে অবশ্য কিছু এক্সেপশন রয়েছে, যদি স্টেট চায় তাহলে কিছু কিছু ক্ষেত্রে রেস্ট্রিকশন লাগাতে পারে। কোন কোন ক্ষেত্রে সেগুলোতে মনে রাখা দরকার অবশ্যই, যেখানে সাবজেক্টটা পাবলিক অর্ডারের হয়ে যাবে, মোরালিটি, হেলথ এবং আদার প্রভিশন, যেটা ফান্ডামেন্টাল রাইটসকে ক্ষুণ্ণ করেছে, সেই সব ক্ষেত্রে কিন্তু স্টেট চাইলে এদের এই আর্টিকেলের বিরুদ্ধে কিছু রেস্ট্রিকশন লাগাতে পারে বা রুলস এবং রেগুলেশন লাগাতে পারে, যেগুলো মানুষদের সোশ্যাল ওয়েলফেয়ার এবং রিফর্ম করতে পারে সেই সব ক্ষেত্রে। এই যে ফান্ডামেন্টাল রাইটসটা রয়েছে, অর্থাৎ এই ধর্মীয় স্বাধীনতার অধিকারের, এটা সমস্ত সিটিজেনদের দেওয়া হয়েছে, সমস্ত ব্যক্তিদের দেওয়া হয়েছে, সে সিটিজেন হতে পারে বা নন সিটিজেন হতে পারে,
সবার ক্ষেত্রে কিন্তু এই রাইটসটা অ্যাভেলেবল। এবং এক্সাম পার্সপেক্টিভে তোমরা অবশ্যই মনে রাখবে যে এই আর্টিকেল 25 এর আন্ডারে কিন্তু যারা শিখ হয় তারা তাদের সঙ্গে কৃপান বা যে অস্ত্রটা থাকে তাদের ছোট দেখে তরোয়ার বলা যেতে পারে, ছোট ছুরি আকারের নাইফ, সেটা ক্যারি করতে পারে তাদের সঙ্গে। এটা শিখ রিলিজিয়ানে অন্তর্গত। এটা আর্টিকেল 25 এ বলা রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আর্টিকেল 25। এরপরে চলে যাচ্ছি আর্টিকেল 26। আর্টিকেল 26 এ বলা রয়েছে রাইট টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, মানে মানুষের ধর্মীয় অ্যাফেয়ার গুলোকে ম্যানেজ করার স্বাধীনতা রয়েছে। এবং এর আন্ডারে 4টে প্রধান প্রধান বিষয় রয়েছে, যেগুলো ধর্মীয় ব্যাপারে যেসব মন্দির মসজিদ এগুলো তৈরি করতে পারে বা গির্জা, সেগুলোকে তারা নিজেদের মতো মেনটেন করতে পারবে, গঠন করতে পারে প্লাস মেনটেন করতে পারবে। এবং তাদের যে নিজস্ব অ্যাফেয়ার্স গুলো রয়েছে মানে ধর্মীয় ব্যাপারের তাদের অধিকার রয়েছে, তারা সেগুলোকে নিজেদের মতো ম্যানেজ করতে পারে। এরপরে হচ্ছে রাইট টু ওন অ্যান্ড অ্যাকোয়ার মুভেবল ইমুভেবল প্রপার্টি, মানে ধর্মস্থানগুলোর যে প্রপার্টি রয়েছে সেগুলোকে তারা ওন করতে পারে, যেগুলো মুভেবল প্রপার্টি হতে পারে বা ইমুভেবল প্রপার্টিও হতে পারে। এরপরে রাইট টু অ্যাডমিনিস্টার সাচ প্রপার্টি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ল অনুযায়ী সেগুলোকে কিন্তু নিজেদের করতে হবে, এমনকি অ্যাকোয়ারও করতে হলে ল মেনে সেগুলোকে করতে হবে। অবশ্যই মনে রাখা দরকার যে আর্টিকেল যে 25টা রয়েছে সেটা যে ধর্মীয় স্বাধীনতার অধিকার, সেটা শুধুমাত্র ইন্ডিভিজুয়ালের ব্যক্তি বিশেষের স্বাধীনতাকে ব্যক্ত করে, যেখানে 26 নম্বর যে আর্টিকেলটা রয়েছে সেটা একটা সেকশনের ধর্মীয় স্বাধীনতার কথা বলা রয়েছে। মানে আর্টিকেল 26টা কালেকটিভ ফ্রিডমটাকে প্রোটেক্ট করে, অর্থাৎ একটা সেকশন বা কমিউনিটির যে রিলিজিয়াস ফ্রিডমটা রয়েছে সেটাকে প্রোটেক্ট করে আন্ডার আর্টিকেল 26 এর মাধ্যমে। এরপরে চলে যাচ্ছি 27 নম্বর আর্টিকেলে রয়েছে যে ফ্রিডম ফ্রম ট্যাক্সেশন ফর প্রমোশন অফ এনি রিলিজিয়ান। আর্টিকেল 27 বলা রয়েছে যে কোন ধর্মীয় ব্যাপারে যে ট্যাক্সটা নেওয়া হয় সেটা দেওয়া বাধ্যতামূলক নয়। কোনো ব্যক্তি চাইলে ধর্মস্থানে বা কোনো ধর্মীয় ব্যাপারে ট্যাক্স দিতেও পারে বা নাও দিতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তার জন্য তাকে কোনো রকম জোর জবরদস্তি করা হবে না, সেটা কিন্তু আইন বিরুদ্ধ। মানে যেমন কোনো পুজো হওয়ার জন্য যে চাঁদা দেওয়াটা কিন্তু বাধ্যতামূলক নয়, বা এর জন্য সরকার থেকে কোনো ট্যাক্স দেওয়াটা বাধ্যতামূলক নয়। ঠিক আছে, মানে ধর্ম প্রমোট করার জন্য বা মেনটেন করার জন্য কোনো রকমের ট্যাক্স কিন্তু পে করবে না। কেউ ইচ্ছে করে দিতে পারে, তোমার মন চাইলে অবশ্যই দিতে পারে, কিন্তু এর ব্যাপারে স্বাধীনতা রয়েছে, কেউ দিতেও পারে নাও দিতে পারে। এটা রয়েছে আর্টিকেল 27 রয়েছে যে ট্যাক্সেশনের স্বাধীনতা রয়েছে। এরপরে 28 নম্বর আর্টিকেলে বলা রয়েছে যে অ্যাটেন্ডিং ফ্রিডম ফ্রম অ্যাটেন্ডিং রিলিজিয়াস ইনস্ট্রাকশন। কোনো যে ধর্মেরই লোক হোক না কেন তাকে তার রিলিজিয়াস ইনস্ট্রাকশন সে ফলো করতে পারে নাও করতে পারে, এক্ষেত্রে তার স্বাধীনতা রয়েছে। তার ইচ্ছা অনুসারে সে মন্দিরে যেতে পারে নাও যেতে পারে, মসজিদে যেতে পারে নাও যেতে পারে, সেটা তার ব্যক্তিগত মতামতের উপর ডিপেন্ড করে। এক্ষেত্রে কোনো রকম জোর জবরদস্তি চলবে না, এটা আর্টিকেলে বলা রয়েছে। এরপরে 28 যেটা ইম্পর্টেন্ট অবশ্যই মনে রাখবে এক্সামের ক্ষেত্রে, যে কোনো রিলিজিয়াস ইনস্ট্রাকশনকে কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনে প্রোভাইড করা যাবে না যদি সেই ইনস্টিটিউশনটা
স্টেট ফান্ড থেকে মেনটেন করা হয়। কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনে কোনো রকম রিলিজিয়াস ইনস্ট্রাকশন প্রদান করা যাবে না যদি সেই ইনস্টিটিউশনটা স্টেট ফান্ড থেকে মেনটেন করা হয়ে থাকে। এটা আর্টিকেল 28 এর আন্ডারে বলা রয়েছে। অবশ্য এই যে আর্টিকেলটা 28টা, এটা সেই সব ইনস্টিটিউশনের ক্ষেত্রে অ্যাপ্লাই নয় যেগুলো প্রাইভেটলি তৈরি করা হয়েছে বা যেগুলোকে স্টেট ফান্ড মেনটেন করে না। সেগুলোতে কিন্তু চাইলে এই রিলিজিয়াস ইনস্ট্রাকশন গুলো প্রোভাইড করা যেতে পারে। ঠিক আছে, তো এই ছিল আজকের ছোট্ট বিষয় নিয়ে আলোচনা, ফান্ডামেন্টাল রাইটস এর দুটো বিষয়। এর পরের চ্যাপ্টার গুলো খুব শীঘ্রই আমি আনতে চলেছি এবং আশা করি তোমাদের বিষয়টা ভালো লাগলো এবং তোমরা এর পিডিএফ ফাইলটা ডাউনলোড করতে চাইলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে, WBCS ইন্সপিরেশন। এবং আবার একবার বলছি, চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।